বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, আজ শনিবার 13 মার্চ, 28 ফাল্গুন এবং ফার্সি 23 এসফান্দ।
রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের মানবাধিকার ইস্যুতে ইসরায়েল এবং পাশ্চাত্যের অভিযোগের ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া এবং বাংলাদেশে 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনিশ্চয়তা নিয়ে দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে ইউরোপ অভিমুখী ইরানের বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসী হামলা, আগুন নিয়ন্ত্রণে, কেউ হতাহত হয়নি। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন এনেজ গ্রেফতার, কয়েকজন সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত 24 ঘণ্টায় 12 জনের মৃত্যু, মোট মৃত্যু 8527। এবং ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার তৃণমূলে যোগদান, বিজেপিকে রুখে দেওয়ার উপর গুরুত্ব আরোপ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী গিয়াসিয়ান বলেছেন, ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানির সীমায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ইরান শাহরে কুর্দ নামের বাণিজ্যিক জাহাজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, বাণিজ্যিক জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল। গিয়াসিয়ান বলেন, বিস্ফোরক বস্তুটি জাহাজটিতে আঘাত করার পরে সেখানে আগুন ধরে যায়, তবে তা বড় আকারে ছিল না। এরপর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের সময়োপযোগী পদক্ষেপ ও প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে জাহাজের কেউ হতাহত হয়নি। ইরানের শিপিং কোম্পানির এই মুখপাত্র আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তা মেরামতের পর ইরানি জাহাজটি আবারও ইউরোপের পথে রওনা হবে। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা জলদস্যুতার শামিল এবং তা বাণিজ্যিক পরিবহন সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ কারণে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বিশ্বের যে কাউকে শক্তিশালী ইরানি জাতির সঙ্গে যুক্তির ভাষায় কথা বলতে হবে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন। হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইরানি জনগণের সঙ্গে শক্তির ভাষায় কথা বললে কোনো কাজ হবে না, বরং তাকে ইরানি জাতির সঙ্গে যুক্তির ভাষায় কথা বলতে হবে। ইরানের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরও বলেন, আমেরিকা যতদিন হুমকি দেবে ও শক্তিমত্তা প্রদর্শন করবে, ততদিন তার সঙ্গে কোনো আলোচনা হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী বলেন, মার্কিন সরকারকে আগে নিজ দেশের জনগণের সঙ্গে আলোচনায় মনোনিবেশ করতে হবে, কারণ আমেরিকার জনগণ এখন চরম দ্বিধাবিভক্ত। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেছেন, তার দেশের কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের বিষয়ে
তুরস্কের উপর আমেরিকার যে চাপ রয়েছে তার কাছে নতি স্বীকার করবে না আঙ্কারা। মার্কিন নতুন প্রশাসন যখন রাশিয়া থেকে S-400 কেনার বিষয়ে তুরস্ককে হুঁশিয়ার করছে, তখন গতকাল শীর্ষ পর্যায়ের রুশ কর্মকর্তা এই আশা প্রকাশ করলেন। তিনি বলেন, যে কোনো দেশের কাছে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ বাধাগ্রস্ত করার জন্য আমেরিকা সব রকমের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে তাদের সমস্যা রয়েছে, তা আমরা সবাই জানি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের তুর্কি মিত্ররা অটল আছেন এবং তারা বুঝতে সক্ষম হয়েছেন যে এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমি বিশ্বাস করি আমরা এগিয়ে যেতে পারব। এর একদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু বলেছেন, তার দেশের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার এবং সেগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হবে। এদিকে রাশিয়ার সামরিক বিভাগের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, Su-37 এবং Su-59 স্টিলথ জঙ্গি বিমান বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে মস্কো। গতকাল রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের মুখপাত্র ভ্যালেরিয়া রেশেতনিকোভা একথা বলেছেন। রুশ বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। রেশেতনিকোভা জানান, তুরস্ক এ ব্যাপারে তার দেশকে অনুরোধ জানিয়েছে। এরপর দুই ধরনের বিমানের প্রযুক্তিগত খুঁটিনাটি বিষয়ে তুরস্ককে জানানো হয়েছে। এখন আঙ্কারার পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়, তাহলে তাদেরকে এই বিমান সরবরাহ করার ব্যাপারে আলোচনা করতে মস্কো পুরোপুরি প্রস্তুত রয়েছে। এর আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে, যার কারণে আমেরিকা সহ ন্যাটোভুক্ত অন্য দেশগুলো তুরস্কের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। আমেরিকা এবং ন্যাটো জোটের অন্যান্য সদস্য দেশ বলছে, রাশিয়ার সামরিক সরঞ্জাম তাদের সঙ্গে মানানসই নয়। সেক্ষেত্রে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক রাশিয়া থেকে সামরিক অস্ত্র কিনতে পারে না। বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন এনেজকে গ্রেফতার করা হয়েছে। 2019 সালে দেশটির সেই সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হল। গতকাল এনেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে এনেজ সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির 4 জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কার্লোস এডুয়ার্ডো এনেজের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, মিসেস জেনিন এনেজকে এরই মধ্যে আটক করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত 24 ঘণ্টায় আরো 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,527 জনে। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত 24 ঘণ্টায় আরো 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,527 জনে। এ সময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1,014 জন। মোট শনাক্ত 5,56,236 জনে দাঁড়িয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, 219টি পরীক্ষাগারে গত 24 ঘণ্টায় 16,079টি নমুনা সংগ্রহ এবং 16,206টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত 42,48,345টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘণ্টায় শনাক্তের হার 6.26%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.74% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53%। এছাড়া গত 24 ঘণ্টায় 1,138 জন এবং এখন পর্যন্ত 5,10,310 জন সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশে গত বছর 8 মার্চ করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার 1 বছর পর গত 7 মার্চ শনাক্ত রোগীর সংখ্যা 5.5 লাখ ছাড়িয়ে যায়। এদের মধ্যে গত বছর 2 জুলাই 4,019 জন কোভিড রোগী শনাক্ত হয়, যা একদিনে ছিল সর্বোচ্চ শনাক্ত। এরপর গত বছরের 30 জুন একই দিনে 64 জনের মৃত্যুর খবর জানানো হয়, যা ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত কয়েক মাস সংক্রমণের ধারা নিম্নমুখী থাকলেও সম্প্রতি আবার তা বৃদ্ধি পেতে শুরু করেছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাইও নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা অভিযোগ করেছেন তাকে হত্যার চেষ্টা চলছে। স্থানীয় এমপি একরামের বাড়িতে বসে হত্যার পরিকল্পনা করা হয়েছে। আজ সকাল 10:30টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। আব্দুল কাদের মির্জা বলেন, গত কয়েকদিনে আমার 27 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে, তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। গতকাল শুক্রবারও এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আব্দুল হাকিম। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ শনিবার কলকাতায় তৃণমূল ভবনে তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ড্রেক ও ব্রায়ানের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। যশবন্ত সিনহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বাংলায় এখন নির্বাচন হতে চলেছে। তৃণমূল, কংগ্রেস ও আরো কয়েকটি দল বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এ প্রসঙ্গে যশবন্ত সিনহা বলেন, मैं मानता हूं कि बंगाल के इस चुनाव का प्रभाव पूरे देश के ऊपर पड़ेगा और पूरे देश में भारतीय जनता पार्टी को रोकना जरूरी है। इसके लिए बंगाल में भी रोकना जरूरी है। बंगाल में रोकने के लिए ममता बनर्जी के हाथ को मजबूत करना जरूरी है। इसलिए मैं आज तृणमूल में शामिल हो रहा हूं। বলছিলেন যশবন্ত সিনহা। তিনি বলেন, আমার মনে হয় বাংলার এই নির্বাচনের প্রভাব গোটা দেশের উপরে পড়বে। গোটা দেশে বিজেপিকে রুখে দেওয়া জরুরি, সেজন্য বাংলাতেও রোখা দরকার। বাংলায় বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা প্রয়োজন। সেই কারণে আজ আমি তৃণমূলে শামিল হলাম, যাতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারি, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে পারি। যশবন্ত সিনহা বলেন, বাজপেয়ীর আমলের সরকার আর এখনকার মোদীর সরকারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যেভাবে হোক ভোটে জেতাই এখন বিজেপির লক্ষ্য। বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বিচার ব্যবস্থাও দুর্বল হয়েছে, দেশের গণতন্ত্র বিপন্ন বলেও যশবন্ত সিনহা মন্তব্য করেছেন। বলছিলেন আমাদের প্রতিনিধি। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার যৌথ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে চীন। চীন আজ এক বিবৃতিতে বলেছে, ফোরাম দ্য কোয়াড্রিলেটার সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের সম্মেলন আবারও শীতলযুদ্ধকালীন বিষাক্ত মানসিকতার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। দেশটি আরও বলেছে, চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি 100 কোটির বেশি করোনার টিকা তৈরি হবে ভারতে। পাকিস্তান, জিম্বাবুয়ে ও ডমিনিকান রিপাবলিককে চীনের টিকা সরবরাহের পর এই পদক্ষেপ নিল কোয়াড। 1 দশক আগে কোয়াড প্রতিষ্ঠিত হলেও শীর্ষ পর্যায়ের বৈঠক এই প্রথম। চীনের প্রতি চ্যালেঞ্জ ছুড়তে কোয়াডের নেতারা এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে সব মহলে আলোচনা হচ্ছে। ইরানের করোনার টিকার মানব ট্রায়ালের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে আগামীকাল। মানব ট্রায়ালের প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন হওয়ায় দ্বিতীয় পর্যায় শুরুর অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। তারা প্রথম পর্যায়ের ফলাফল পর্যালোচনার পর এই সংক্রান্ত প্রতিবেদনকে গ্রহণযোগ্য বলে অনুমোদন করেছে। দ্বিতীয় পর্যায়ে 400 জনের দেহে এই টিকা প্রয়োগ করা হবে। এরপর তৃতীয় পর্যায়ে 20,000 স্বেচ্ছাসেবীর দেহে টিকা প্রয়োগ করা হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে,
নৈতিক কারণে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার কুদস দখলদার ইসরায়েলের নেই। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের নীতিরও সমালোচনা করেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, নৈতিক কারণে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার কুদস দখলদার ইসরায়েলের নেই। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকাই হামানে তার দেশের বিরুদ্ধে তেল আবিবের এক ভিত্তিহীন অভিযোগের জবাব দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তিনি মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণেরও সমালোচনা করেন। বাকাই হামানে বলেন, দুঃখজনকভাবে বিশ্বের কিছু শক্তি উন্নয়নশীল দেশগুলোর বিচার ব্যবস্থার দুর্বলতা তুলে ধরতে গিয়ে ওইসব দেশের বৈধ শাসন ব্যবস্থাকে আক্রমণ করে কথা বলছে। জেনেভায় ইরানের এই কর্মকর্তা মানবাধিকারের ব্যাপারে দুটি বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবতাকে ঠিক উল্টো করে দেখানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে দেয়া ভাষণেও এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। সর্বোচ্চ নেতা মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির কপটতার কথা উল্লেখ করে বলেন, বাস্তবতাকে 180 ডিগ্রি উল্টো করে দেখানোর ক্ষেত্রে তাদের জুড়ি নেই। কোন ধরনের চক্ষুলজ্জা ও ভয় ছাড়াই তারা ডাহা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে সৌদি আরব গত 6 বছর ধরে ইয়েমেনের নিরস্ত্র জনগণের উপর ভয়াবহ হামলা চালিয়ে গেলেও পাশ্চাত্য এ সম্পর্কে টু শব্দটি পর্যন্ত করেনি। যতক্ষণ ইয়েমেনিরা মার খাচ্ছিল ততদিন আমেরিকা সহ জাতিসংঘ পর্যন্ত নীরবতা অবলম্বন করেছে। কিন্তু যখনই ইয়েমেনিরা সৌদি আরবে পাল্টা হামলা শুরু করেছে তখনই পাশ্চাত্যের চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত হত্যা, ধ্বংসযজ্ঞ, অবরোধ ও জবরদখলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। মানবাধিকারের ব্যাপারে দ্বিতীয় বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করে জেনেভায় ইরানের এই কর্মকর্তা জাতিসংঘ মানবাধিকার পরিষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার উপর গুরুত্ব আরোপ করে এই পরিষদকে অপব্যবহার না করার আহ্বান জানান। যাই হোক, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ মানবাধিকার বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় মানবাধিকারের নীতিমালা আরও বেশি লঙ্ঘিত হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান 1 বছর ধরে বন্ধ রয়েছে। আগামী 30 মার্চ খুলে দেওয়ার কথা থাকলেও দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত তারিখে খুলবে কিনা তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান 1 বছর বন্ধ থাকার পর আগামী 30 মার্চ খুলে দেবার কথা রয়েছে। কিন্তু দেশে করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাবার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান সেই তারিখেই খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি গতকাল বলেছেন, করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শ কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপমণি এমন মন্তব্য করেন। যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30-এই থাকবে নাকি এটি পরিবর্তন। উল্লেখ্য, করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। গত 27 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বলেছিলেন 30 মার্চ
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে থাকলে আদৌ স্কুল কলেজ খুলবে কিনা সে নিয়ে সংশয়ে আছেন সরকারের স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এমন থাকলে বা আরো বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে নন চিকিৎসা বিশেষজ্ঞগণ, আর খুললেও যথাযথ ব্যবস্থা নিয়ে সীমিত আকারে খোলার পরামর্শ দিয়েছেন তারা। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলেছেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে স্কুল কলেজ খোলা দরকার, যাতে স্কুল কলেজ খুলে সংক্রমণ বাড়ানোর ঝুঁকি তৈরি না। সরকার যদি যথেষ্ট আস্থাবান হয় যে একেবারে প্রস্তুতি ঠিকমতো নেওয়া হয়েছে, তাহলে স্কুল কলেজ খোলা যেতে পারে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি বৃহস্পতিবার বলেছেন, 15-16 মার্চ পর্যন্ত দেখব তখন সংক্রমণ পরিস্থিতি কি দাঁড়ায়, সেটার উপরে বিবেচনা করে একটা ঘোষণা দেব। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এখন পর্যন্ত আগের ঘোষণাই বহাল রয়েছে, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওদিকে বাংলাদেশ উলেমা লীগ গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে আসন্ন রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি করেছেন। উলেমা লীগ জানিয়েছে, দীর্ঘ 1 বছর বন্ধ রেখে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ইসলাম বিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন